সো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল। আজকের ভিডিওতে আমরা রিফ্লেকশন অফ লাইট যেটা পড়ছিলাম, অর্থাৎ আলোর প্রতিসরণ, তার এটা দ্বিতীয় ক্লাস হতে চলেছে। আমরা এর আগে এই বিষয়ের উপরে, এই অধ্যায়ের উপরে আরেকটা ক্লাস প্রোভাইড করেছি। সেগুলো যদি না দেখে থাকো তাহলে লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে দেখতে পারো। আর এই যে ক্লাসটা হচ্ছে, এর যদি পিডিএফ তোমরা ডাউনলোড করতে চাও তাহলে পিডিএফ আমাদের টেলিগ্রাম চ্যানেলে দেওয়া আছে। তার সঙ্গে সঙ্গে আমরা রেগুলার বেসিসে অনেক স্টাডি মেটেরিয়ালও আপলোড করি। সেগুলো যদি ডাউনলোড করতে চাও তাহলে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, সেখান থেকে তোমরা জয়েন হয়ে যেতে পারো। ঠিক আছে, দেখো আজকে যেটা প্রথম আলোচনার বিষয় সেটা হচ্ছে ইমেজ ডিউ টু রিফ্র্যাকশন অ্যাট আ প্লেন সারফেস, অর্থাৎ সমতলে যখন আলোর প্রতিসরণ ঘটে সেক্ষেত্রে কেমন প্রতিবিম্ব তৈরি হয় সেই সম্পর্কে আমরা আলোচনা করব। দেখো এটার দুটো টাইপ আছে। একটা টাইপ হচ্ছে, প্রথম যে টাইপটা আমরা পড়বো সেটা দেখো অবজেক্ট ইচ ইন দ্য ডেন্সার মিডিয়াম। তার মানে অবজেক্ট যদি বা বস্তু যদি আমার হচ্ছে ঘন মাধ্যমে থাকে আর আমরা যদি লঘু মাধ্যম থেকে ওই বস্তুটাকে দেখি, সেক্ষেত্রে ঘটনাটা কেমন হবে দেখব। দেখো ওপরে দেখো এয়ার মিডিয়াম রয়েছে আর নিচে অন্য কোনো মিডিয়াম, গ্লাস, ওয়াটার, এগুলো ঠিক আছে, যেগুলো বায়ুর সাপেক্ষে ঘন মাধ্যম সেগুলো হচ্ছে নিচে রয়েছে। ঠিক আছে, দেখো বস্তুটা আমার ওতে রয়েছে, তাহলে ও থেকে আলোকরশ্মি যাবে, গিয়ে পড়ে বি বিন্দু থেকে, যেহেতু এটা ঘন মাধ্যম, লঘু মাধ্যমে গেলে কোণটা বড় হয়ে যাবে, বড় হয়ে গিয়ে এই সি বিন্দুতে আসছে। আর আমাদের এখানে চোখটা রয়েছে। এবারে দেখো এই যে কোণটা অবিলম্বের সঙ্গে যে কোণটা তৈরি করছে সেটাকে আমরা কি বলছি, সেটাকে আমরা আপতন কোণ বলছি। এখানে উল্টোভাবে নেওয়া হয়েছে এই কারণে, চোখটা উপরে রেখেছি বলে উপরেরটাকে আমরা আই হিসেবে কিন্তু ধরেছি। ঠিক আছে, তুমি এটাকেও আই হিসেবে ধরতে পারো, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, দেখো প্রথম কথা, তাহলে এক্ষেত্রে আমার যে আপতন কোণটা আসছে, ঠিক আছে, বা ইনসিডেন্ট অ্যাঙ্গেল, ঠিক আছে, তাহলে আমার যে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা আসছে সেই ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা কত না, ইনসিডেন্ট অ্যাঙ্গেল ইজিক্যাল টু কোনটা না ও বি, আর যদি আমি পি কিউ নাম দিই বা কিছুটা নাম দিই সেটা আসবে। তো ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমরা আর ধরেছি। ঠিক আছে, আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল বা প্রতিসরণ কোণ যেটা, সেই রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটাকে এখানে আমরা কি ধরেছি না, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটাকে আমরা এখানে আই ধরেছি। ঠিক আছে, এবার দেখো এটাকে যদি আমাদের চোখ তো হচ্ছে জানো যে আলোক রশ্মির বাঁকা পথ অতিক্রম করতে পারে না, আমাদের চোখ কি দেখবে যে এই রশ্মিটাকে বি পর্যন্ত সোজা দেখবে, সি থেকে বি পর্যন্ত সোজা দেখলো, দেখার পরে এই বাঁকা পথটা অতিক্রম করতে পারবে না, ও চোখ আমাদের সোজাই দেখবে, যার ফলে আলোটা হচ্ছে এই আই বিন্দু থেকে আসছে বলে মনে হবে। তার মানে বস্তুরা যে প্রকৃতপক্ষে ও বিন্দুতে ছিল, বস্তুর প্রতিবিম্বটা কোথায় তৈরি হবে, আই বিন্দুতে তৈরি হবে। এবার এটাও অভিলম্ব, এটাও অভিলম্ব, এর সঙ্গে যদি আই কোণ তৈরি করে, এখানেও এই কোণটা কত হয়ে যাবে না, আই কিন্তু হয়ে যাবে। ঠিক আছে, এবারে দেখো আমি মনে করছি যে আমার ওপরে যে অংশটা রয়েছে তার হচ্ছে মানে উপরে যে বায়ু মাধ্যমটা রয়েছে তার মিউটা কত না মিউ 1, আর নিচেরটার কথা মনে করছি মিউ 2 মনে করছি। ঠিক আছে, তাহলে দেখো যদি আমরা এখানে স্নেলের সূত্র প্রয়োগ করি, ঠিক আছে, স্নেলস ল যদি আমরা এখানে অ্যাপ্লাই করি, ঠিক আছে, তাহলে অ্যাকর্ডিং টু স্নেলস ল, ঠিক আছে, স্নেলস ল কী ছিল, স্নেলস ল ছিল যে মিউ 1 সাইন I1 ইজিক্যাল টু মিউ 2 সাইন I2। এবারে মনে রাখার উপায় বলি, শোনো, মনে রাখার উপায় হচ্ছে যে যার মিউ তুমি ধরবে তারই তুমি আপতন কোণ ধরবে। তার মানে মিউ 1 ইন্টু কত হবে, সাইন I1 হবে। ঠিক আছে, তার মানে মিউ 1 সাইন I1 ইজিক্যাল টু কত হবে না মিউ 2 I1 নয়, তুমি এটাকে আই লেখো। ঠিক আছে, যেহেতু আমি ওটাকে আই ধরেছি, এটাকে তুমি আই লেখো। ঠিক আছে, আই লিখে ফেলো, তাহলে মিউ 2 ইন্টু কত হবে না সাইন হচ্ছে আর। ঠিক আছে, যেহেতু এটা সাইন আর ধরেছি। ঠিক আছে, তাহলে এখান থেকে দেখো যদি আমি মিউ 1 বাই মিউ 2 বের করি, ঠিক আছে, তাহলে বা মিউ 2 বাই মিউ 1 বের করি, যেটা খুশি বের করতে পারো। দেখো মিউ 2 বাই যদি আমি মিউ 1 বের করি, কি আসবে না হচ্ছে সাইন আই বাই কত আসবে না সাইন আর চলে আসবে। ঠিক আছে, সাইন আই বাই সাইন আর। এবার দেখো সাইন আইর কথা যদি বলি, দেখো এখানে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, এই যে এ আই বি যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, তার এই অংশটা কি দেখতে পাচ্ছ না, এই অংশটা লম্ব, এই অংশটা ভূমি, আর এটা তোমার আইকোণ আছে। তাহলে সাইন আই মানে এর রেসপেক্টে সাইন নিচ্ছি, সাইন নিলে কি আসবে, সাইন সমান লম্ব বাই হচ্ছে অতিভুজ হয়, তার মানে এ বি বাই কত আসবে, বি আই চলে আসবে। ঠিক আছে, তার মানে এটা যে ভ্যালুটা এলো সেটা হচ্ছে কত না এ বি বাই হচ্ছে বি আই। ঠিক আছে, তাহলে এ বি ডিভাইডেড বাই কত চলে এলো, বি আই চলে এলো, ডিভাইডেড বাই সাইন আর। দেখো সাইন আর মানে এই অ্যাঙ্গেলটা আর হবে, তার মানে বড় ত্রিভুজটা অর্থাৎ এ ও বি এর ক্ষেত্রে এই অ্যাঙ্গেলটা আর বলছে। সাইন আর মানে লম্ব বাই অতিভুজ জানি, তার মানে এ বি বাই কত আসবে, বি ও আসবে, তার মানে এ বি বাই কত চলে এলো না হচ্ছে বি ও চলে গেল। তার মানে এটাকে দেখো এভাবে লিখতে পারি যে এ বি বাই বি আই ইন্টু, এটা উল্টে যাবে, তার মানে বি ও বাই কত চলে আসবে, এ বি চলে
আসবে। দেখো এ বি আর এ বি ক্যান্সেল আউট হবে, তার মানে আমার কাছে পড়ে থাকলো কি না বি ও ডিভাইডেড বাই বি আই কিন্তু আমি এখান থেকে পেয়ে গেলাম, ঠিক আছে। এরপরে দেখো আমি যদি মনে করি যে এক্ষেত্রে যে আমার হচ্ছে বিও বাই হচ্ছে বিআই আসছে, তাই তো, তাহলে বিও বাই যদি বিআই আসে, আর আমি যদি মনে করি যে এই যে এ বিন্দুটা আর বি বিন্দুটা খুব কাছাকাছি অবস্থান করছে, তাহলে ঘটনাটা কি ঘটবে, যেটাই তোমার মানে এ অ্যান্ড বি আর ভেরি ক্লোজ, ঠিক আছে, এ আর বি বিন্দুটা কি আছে খুব কাছাকাছি অবস্থান করছে, এরা ক্লোজ হয়ে গেলে কি ঘটনা ঘটবে না বিওর যে ভ্যালুটা আছে সেই বিওর ভ্যালুটা নিয়ারলি ইজিক্যাল টু কত হয়ে যাবে, দেখো যেটাই বিও সেটাই এও হয়ে যাবে, তার মানে এও হয়ে গেল, আর যেটা তোমার বি আই আছে সেটা নিয়ারলি ইজিক্যাল টু এ আই হয়ে যাবে, ঠিক আছে। তার মানে দেখো যেটা আমার ছিল যে মিউ টু বাই মিউ ওয়ান সমান আমি কি লিখতে পারবো, বিওর জায়গায় এও লিখতে পারবো, তার মানে এ ও ডিভাইডেড বাই এ আই লিখতে পারবো, ঠিক আছে, এ ও বাই কত লিখতে পারবো, এ আই লিখতে পারবো। এবার দেখো এখান থেকে একটা জিনিস খেয়াল করো যে ওপরটা তো আমার হচ্ছে বায়ু মাধ্যম, ওপরটা যদি বায়ু মাধ্যম হয় তার মানে ফর এয়ার আমি কি লিখতে পারি যে মিউ ওয়ানের ভ্যালুটা কত না মিউ ওয়ানের ভ্যালুটা ওয়ান ধরে নিতে পারি, আর মিউ টুর ভ্যালুটাকে আমি কত ধরলাম না মিউ ধরে নিলাম, ঠিক আছে। তার মানে সেক্ষেত্রে দেখো মিউ টুর ভ্যালুটা মিউ হয়ে যাবে আর মিউ ওয়ানের ভ্যালু ওয়ান হয়ে যাবে, তার মানে এই সম্পর্কটা আমি কিভাবে পাবো না মিউ ইজিক্যাল টু পাবো কত না এ ও বাই হচ্ছে এ আই পেয়ে যাবো, ঠিক আছে, এ ও বাই এ আই পেয়ে গেলাম। তার মানে এওটা কি ছিল, এওটা দেখো প্রকৃত গভীরতা, মানে বস্তুটা তো ও বিন্দুতে ছিল আর এটা আমার তল, তাহলে এখান থেকে প্রকৃত যে গভীরতাটা সেটাই ছিল এও, তার মানে এও এও মানে লিখতে পারি যে রিয়েল ডেপথ মানে কি যে আমার প্রকৃত গভীরতা, ঠিক আছে, ডিভাইডেড বাই এআই মানে দেখো চোখটা আমি যে আমার যে চোখটা রয়েছে সে দেখছে যে বস্তুর এখানটায়, তার মানে এটা কি আপাত গভীরতা, তাই না, এটা কি হয়ে যাবে আপাত গভীরতা, তার মানে এটা হচ্ছে অ্যাপিয়ার্ড ডেপথ, ঠিক আছে, মানে এখানে আমার চোখটা দেখছে আপাত গভীরতা, ঠিক আছে। এবারে দেখো সমান আমি যদি এই গভীরতাটাকে ডি ধরে নিই, তার মানে প্রকৃত যে গভীরতাটা ছিল এই যে দেখো লেখা আছে ডি, ঠিক আছে, ডি যদি ধরে নিই তার মানে এটা কত হয়ে যাবে ডি হয়ে যাবে ডিভাইডেড বাই আমার হচ্ছে বস্তুর আপাত গভীরতা কত ছিল এআই ছিল, আমি এআই লিখে ফেললাম, ঠিক আছে। তার মানে দেখো এখান থেকে দেখো আমি কি পাবো, এখান থেকে আমি পাচ্ছি কি না এ আই সমান আমি কত পেলাম না ডি বাই হচ্ছে এআইটা এখানে চলে যাবে মিউটা এখানে চলে আসবে ডি বাই মিউ পেয়ে গেলাম, ঠিক আছে, ডি বাই কি পেয়ে গেলাম মিউ পেয়ে গেলাম। তাহলে এটাই হচ্ছে আমার বর্তমান এখন কি বস্তুর হচ্ছে আপাত গভীরতা, মানে আমার চোখ এটাই দেখছে। এবার দেখো চোখ তো আমার এখানে দেখছে, দেখো চোখ তো আমার বস্তুর আগে এখানে দেখছে কিন্তু বস্তুটা ছিল এখানটাতে, তাহলে বস্তুর এই পরিমাণ কি ঘটে গেছে স্মরণ ঘটে গেছে, তাহলে সেই স্মরণের মানটা কিন্তু আমাকে বের করতে হবে, ঠিক আছে। তাহলে বস্তুর যে স্মরণটা ঘটেছে স্মরণটা বের করব কি করে না বস্তুর যে স্মরণটা ঘটেছে ডিসপ্লেসমেন্ট, ঠিক আছে, ডিসপ্লেসমেন্টটাকে আমি ডি ধরলাম আর ডি ধরেছি, ডিসপ্লেসমেন্টটাকে আমি এক্স ধরে নিচ্ছি, তাহলে এক্স সমান কি হবে না দেখো এও থেকে যদি এ আই বাদ দেই তাহলে এই অংশটা পাবো, তার মানে এ ও মাইনাস কত হবে এ আই, দেখো এ ওর ভ্যালু কত, এ ওর ভ্যালু তো ডি বলে দেওয়া হয়েছে মাইনাস এ আই এর ভ্যালু কত পেয়েছি না ডি বাই মিউ পেয়েছি, তাহলে ডি বাই কত হয়ে গেল মিউ, তার মানে ডি যদি কমন না ভেতরে কত পড়ে থাকবে ওয়ান মাইনাস ওয়ান বাই মিউ, তাহলে এটাই হচ্ছে তার কি ঘটবে ডিসপ্লেসমেন্ট ঘটবে। আশা করি বোঝা গেল, ঠিক আছে। দেখো আমাদের টাইপ 1 কমপ্লিট হয়ে গেল, যেখানে বস্তুটা কোথায় ছিল না ঘন মাধ্যমে ছিল আর প্রতিবিম্বটা চোখটা ছিল লঘু মাধ্যমে। নেক্সট যেটা আমরা টাইপে আসবো সেখানে কি বলছে, সেখানে বলছে যে অবজেক্ট ইন দ্য রেয়ারার মিডিয়াম, তার মানে অবজেক্টটা আমার হচ্ছে মানে বস্তুটা হচ্ছে লঘু মাধ্যমে আছে, আমার চোখটা ঘন মাধ্যমে আছে, ঠিক আছে। সেক্ষেত্রে কেমন কি ঘটনা ঘটবে দেখো, প্রথম কথা দেখো যদি এখানে খেয়াল করো যে বস্তুটা আমার ও বিন্দুতে ছিল, এখান থেকে আলোকরশ্মি এসে পড়েছে, যেহেতু তোমার হচ্ছে লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে আসছে অ্যাঙ্গেলটা কি হয়ে যাবে অ্যাঙ্গেলটা কমে যাবে, ঠিক আছে। আমি আপাতন কোণটা কত মনে করেছি, আপাতন কোণটা দেখো আই মনে করেছি, ঠিক আছে, আর যে আমার যে প্রতিসরণ কোণটা আর মনে করেছি, ঠিক আছে। তার মানে দেখো আমার ইনসিডেন্ট অ্যাঙ্গেল কত না আমার হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেল যেটা আছে সেটা ইনসিডেন্ট অ্যাঙ্গেলটাকে আমি মনে করেছি আই, ঠিক আছে,
আর রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেল যেটা, সেই রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটাকে আমি কত মনে করলাম না, রিফ্র্যাক্টেড অ্যাঙ্গেলটা হচ্ছে আমার কত না আর। ঠিক আছে, এবারে দেখো আমার চোখ এখানে আছে, চোখ তো বাঁকা পথ অতিক্রম বাঁকা পথ স্মরণ করতে পারবে না, সোজা দেখছে, তার মানে এই অ্যাঙ্গেলটা আর হওয়ার সঙ্গে সঙ্গে এই অ্যাঙ্গেলটাও আর হয়ে যাবে। আর এটা যেহেতু আই, এটাও কি হয়ে যাবে, আইও হয়ে যাবে। ঠিক আছে, একান্তর কোণ যেমনভাবে পড়েছো তোমরা। ঠিক আছে, তাহলে আমাকে যেটা বের করতে হবে সেটা হচ্ছে, দেখো মনে করলাম এই গ্লাসের যে মিডিয়ামটা রয়েছে এর যে ভ্যালুটা কত না, এর ভ্যালুটা হচ্ছে μ2, এর ভ্যালু কত মনে করলাম না μ1 মনে করলাম। ঠিক আছে, এটা μ2 আর ওটা কত মনে করলাম μ1 মনে করলাম। তার মানে এখানে যদি আমি স্নেলের ফর্মুলা লাগাই, ঠিক আছে, স্নেলের ফর্মুলা লাগালে কি ঘটবে না, অ্যাকর্ডিং টু স্নেলস ল কি বলেছিলাম এক্ষুনি, যে হচ্ছে যার প্রতিসরাঙ্ক ধরবো তার কোণ ধরবো। তার মানে μ1 সাইন কি হবে, I1 হয়ে যাবে। ঠিক আছে, তার মানে μ1 সাইন আই, ঠিক আছে, ইজিক্যাল টু μ2 সাইন কত হয়ে যাবে, আর হয়ে যাবে। তার মানে এখান থেকে দেখো μ2 বাই μ1 যদি আমি বের করি কত পাবো না, হচ্ছে সাইন আই বাই কত পেয়ে যাব, সাইন হচ্ছে আর পেয়ে যাব। ঠিক আছে, সাইন আর ইজিক্যাল টু, দেখো দুটো ত্রিভুজ তৈরি হয়েছে। সাইন আইয়ের কথা যদি বলি, দেখো এই যে ত্রিভুজটা তৈরি হয়েছে অর্থাৎ এ বি ও, এই যে ত্রিভুজটার ক্ষেত্রে সাইন আই সমান লম্ব বাই অতিভুজ হবে। তার মানে লম্ব কোনটা এ বি, অতিভুজ কোনটা ও বি। তার মানে এটাকে আমি কি লিখতে পারি, এ বি বাই ও বি। ঠিক আছে, তার মানে এ বি ডিভাইডেড বাই কত হয়ে গেল, ও বি হয়ে গেল, ডিভাইডেড বাই সাইন আর যখন আমি বের করব তখন এই বড় ত্রিভুজটা কল্পনা করব। তাহলে সাইন আর এর ভ্যালু কত হবে, এ বি বাই বিআই হবে। ঠিক আছে, তাহলে এ বি বাই হচ্ছে কত হবে, বিআই। তার মানে এটাকে এভাবে লিখতে পারি, এ বি বাই ও বি মাল্টিপ্লাই বাই বিআই বাই কত হয়ে যাবে না, হচ্ছে এ বি হয়ে যাবে। ঠিক আছে, এ বি ক্যান্সেল আউট হবে। তার মানে দেখো কত পাবো, বিআই বাই বিও বা হচ্ছে ও বি পাবো। ঠিক আছে, এবারে যদি আমি মনে করি যে এ আর বি বিন্দুটা খুব কাছাকাছি আছে। ঠিক আছে, তাহলে এ অ্যান্ড বি আর ভেরি ক্লোজ। তারা যদি খুব কাছাকাছি থাকে তাহলে কি ঘটনা ঘটবে না, যেটা তোমার বিআই পাচ্ছ সেটাই নিয়ারলি ইজিক্যাল টু যেটা বিআই পাচ্ছ সেটাই এআই হয়ে যাবে। তার মানে এ ইন্টু আই হয়ে গেল। আর যেটা বিও পাচ্ছিলে সেটা নিয়ারলি ইজিক্যাল টু কত হবে না, হচ্ছে এ ও হয়ে যাবে। তার মানে দেখো μ2 বাই μ1 সমান আমি কি লিখতে পারি, বিআই ছিল তার জায়গায় এআই লিখবো, তাহলে এআই, আর যেটা বিও ছিল সেটা কত হয়ে যাবে, এ ও হয়ে যাবে। এবার দেখো μ1টা তো এয়ার মিডিয়াম। ঠিক আছে, এয়ার মিডিয়াম যদি হয়ে যায় তাহলে ফর এয়ার μ1 এর ভ্যালু কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। আর μ2 এর ভ্যালুটাকে আমি কত মনে করলাম, মিউ ধরে নিলাম। ঠিক আছে, সেক্ষেত্রে দেখো এই যে μ2 বাই μ1 ছিল, μ2 এর ভ্যালু কত হয়ে গেছে, মিউ হয়ে গেছে, μ1 এর ভ্যালু তো 1, ইজিক্যাল টু কত হবে, এ আই বাই কত হয়ে যাবে, এ ও। এবার এ আইটা কি, এ আইটা হচ্ছে আমার এখন যে বর্তমান গভীরতা অর্থাৎ আপাত গভীরতা, আর অবজেক্টটা বা বস্তুটা তো ওতে ছিল, তাহলে এওটা হচ্ছে প্রকৃত গভীরতা। তাহলে এআইটা হচ্ছে অ্যাপিয়ার্ড লেন্থ, অ্যাপিয়ার্ড ডেপথ বা লেন্থ বলতে পারো যা খুশি, অ্যাপিয়ার্ড ডেপথ বা এখানে অ্যাপিয়ার্ড হাইটও বলতে পারো, ডিভাইডেড বাই এওটা হচ্ছে রিয়াল ডেপথ বা রিয়াল হাইট হয়ে যাবে। ঠিক আছে, এবার দেখো অ্যাপিয়ার্ড ডেপথটা কত আছে, এআই আছে, আমাকে ওটা বের করতে হবে। আর রিয়াল যে হাইটটা বা ডেপথটা কত দেওয়া আছে, দেখো এইচ দেওয়া আছে আমার এখানে, তার মানে আমি কত লিখে ফেললাম, এইচ লিখে ফেললাম। তাহলে এখান থেকে দেখো এ আই সমান কত বেরোবে, মিউ ইন্টু এইচ বেরিয়ে যাবে। ঠিক আছে, তার মানে এটাই হয়ে গেল আমার কি, এটাই হয়ে গেল আমার বস্তুর হচ্ছে আপাত গভীরতা বা বর্তমান কোন পজিশানে সে আছে। ঠিক আছে, বিভেদ তল থেকে। তাহলে আমাকে এখন যেটা বের করতে হবে সেটা হচ্ছে সরণটা। ঠিক আছে, ডিসপ্লেসমেন্ট কতটা হয়েছে সেটা বের করতে হবে। তাহলে ডিসপ্লেসমেন্টের কথা যদি আমি বলি, ডিসপ্লেসমেন্ট সমান আমি এক্স মনে করলাম। কি করে পাবো, দেখো এই যে এ আই থেকে ডিসপ্লেসমেন্ট কতটা ঘটেছে, এই পরিমাণ ডিসপ্লেসমেন্ট ঘটেছে। তার মানে এ আই থেকে যদি এও বাদ দিই তাহলে ডিসপ্লেসমেন্টটা পাবো। তার মানে এ আই মাইনাস কত লিখতে পারি, এ ও। এবারে দেখো এ আই এর ভ্যালু কত না, এ আই এর ভ্যালু হচ্ছে দেখো মিউ এইচ দেওয়া আছে, তাহলে মিউ ইন্টু এইচ মাইনাস এ ওর ভ্যালু কত, এইচ দেওয়া আছে। তার মানে এইচ যদি কমন না ভেতরে কত থাকবে, মিউ মাইনাস 1। তার মানে এক্সের যে ভ্যালুটা বেরোলো বা সরণটার যে ভ্যালুটা বেরোলো সেটা হচ্ছে এইচ ইন্টু মিউ মাইনাস 1। ঠিক আছে, তাহলে এটা আরেকটা ফর্মুলা হয়ে গেল। তাহলে এখান থেকে দুটো ফর্মুলা আমরা কিন্তু বের করে ফেললাম, এই একটা আর এই একটা ফর্মুলা। এটা হচ্ছে বস্তুর আপাত গভীরতা, আর এটা হচ্ছে কতটা অ্যাকচুয়াল যেখানে ছিল সেখান থেকে কতটা সরে গেছে। ঠিক আছে, তাহলে আমাদের এই দুটো কন্ডিশন ছিল, এই দুটো কন্ডিশনের উপরে আমরা দুটো কিন্তু ইমেজের বিশ্লেষণ করে ফেললাম। চলে আসবো দেখো নেক্সট পেজে। নেক্সট পেজে যেটা বলছে ল্যাটারাল ম্যাগনিফিকেশন। দেখো ল্যাটারাল ম্যাগনিফিকেশন বলতে কি, দেখো পরপর যদি অনেকগুলো যদি
আমার হচ্ছে মাধ্যম থাকে। দেখো এখানে μ1 μ2 μ3 দেওয়া আছে, d1 d2 d3 করে দূরত্ব বলা আছে, ঠিক আছে। তার মানে দেখো আমি যদি মনে করি যে আমার এক্ষেত্রে আমি মনে করছি যে μ1 এর ভ্যালুটা μ3 এর ভ্যালুটা, ঠিক আছে, μ2 চাইতে বেশি, আবার μ2 এর ভ্যালুটা μ1 এর চাইতে বেশি। তাহলে দেখো এক্ষেত্রে যে আপাত গভীরতাটা আসবে, ঠিক আছে, যে আপাত গভীরতাটা আসবে, ঠিক আছে, আপাত গভীরতা, আপাত যে গভীরতাটা আসবে সেটা কত আসবে না, আপাত গভীরতা দেখো ফর্মুলা আমি কি বলেছিলাম, ডি বাই মিউ পড়েছিলাম। দেখো একবার দেখাই, এই দেখো আগেরটাতে এই যে ডি বাই মিউ পেয়েছিল আপাত গভীরতা, সেটাই এখানে ব্যবহার করব। তাহলে আপাত গভীরতা কত হয়ে যাবে, প্রথমটার জন্য কত হয়ে যাবে, d1 বাই হচ্ছে μ1, প্লাস পরেরটার জন্য কত হয়ে যাবে, d2 বাই হচ্ছে μ2, প্লাস পরেরটার জন্য কত হবে, d3 বাই হচ্ছে μ3, ঠিক আছে। তার মানে এটাকে এভাবে লিখতে পারি, যদি আরও কোনো মাধ্যম থাকে চলতে থাকবে। তার মানে এটাকে এভাবে লিখতে পারি যে সামেশান অফ, ঠিক আছে, i ইজিক্যাল টু 1 টু n সংখ্যক যদি মাধ্যম থাকে, তাহলে di বাই হচ্ছে কত হবে, মিউ আই, ঠিক আছে। এবারে আপাত সরণ কতটা ঘটবে, দেখো আপাত সরণের কথা যদি আমরা বলি, তাহলে আপাত সরণ, ঠিক আছে, আপাত সরণ কতটা ঘটবে না, আপাত সরণ সমান ফর্মুলা আমরা কি পড়েছিলাম, দেখো একবার দেখিয়ে দিই। প্রথমে ডি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ, ওই ফর্মুলাটি আমরা ইউজ করব। তাহলে প্রথমটার জন্য কত হবে না, d1 ইন্টু 1 মাইনাস 1 বাই μ1, ঠিক আছে, প্লাস d2 ইন্টু 1 মাইনাস 1 বাই কত হবে μ2, প্লাস d3 ইন্টু 1 মাইনাস 1 বাই μ3। এভাবে চলতে থাকবে, n সংখ্যকের জন্য n বার হবে। তার মানে এটাকে এভাবে লিখতে পারি যে সামেশান অফ i ইজিক্যাল টু 1 টু n di 1 মাইনাস 1 বাই হচ্ছে মিউ আই, ঠিক আছে। তার মানে এটা n সংখ্যকের জন্য আপাত গভীরতা, এটা n সংখ্যকের জন্য আপাত সরণ কিন্তু আমার বেরিয়ে গেল, ঠিক আছে। চলে আসবো দেখো নেক্সট স্লাইডে। নেক্সট স্লাইডে বলছে রিফ্র্যাকশন থ্রু আ গ্লাস স্ল্যাব, ঠিক আছে। তাহলে কতটা গ্লাস স্ল্যাবের মধ্য দিয়ে যদি সরণটা ঘটে, তাহলে সেই সরণের মানটা কত হবে আমাদেরকে বের করতে হবে, ঠিক আছে। দেখো এটা তোমাদের কিছু নেই, তবু একবার বলে দিই, এই ফর্মুলাটা অতটা কাজে লাগে না। দেখো এখানে যেটা বলেছে সেটা বলি, যে গ্লাসের যে বেধটা বলে দেওয়া হয়েছে সেটা টি বলে দেওয়া হয়েছে, আর বস্তুটা অ্যাকচুয়ালি ওতে মানে ছিল, কিন্তু আমাদের চোখ যেহেতু বাঁকা পথ অতিক্রম করতে পারবে না, আমাদের চোখ তাকে কোথায় দেখছে, ও ড্যাশে দেখছে, ঠিক আছে। তার মানে যে নর্মাল শিফট বা যে ডিসপ্লেসমেন্টটা ঘটেছে বা সরণটা ঘটেছে সেটা কত না, ডিসপ্লেসমেন্ট ইজিক্যাল টু কী করে পাবো না, দেখো ও থেকে ও ড্যাশ পর্যন্ত, তার মানে ও ড্যাশ সমান কত দেওয়া আছে এক্স, এর ভ্যালুটা যেটা বেরোয় সেটা হচ্ছে টি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ বেরোয়, ঠিক আছে, টি ইন্টু 1 মাইনাস 1 বাই মিউ, যেখানে টিটা হচ্ছে কি, টিটা হচ্ছে এই স্ল্যাবটার হচ্ছে বেধটা, ঠিক আছে। এবারে দেখো এক্ষেত্রে দেখো বস্তুটা দেখো এখান থেকে এখানে গেছে, এবারে এই দুটো একই মাধ্যম ধরা হয়েছে বলে কিন্তু এরকম হয়েছে। এবারে যদি মাধ্যম আলাদা আলাদা হতো, মানে এক্ষেত্রে কি ঘটনা ঘটেছে আমি তোমাকে বলি। দেখো এখানে যদি খেয়াল করো বুঝতে পারবে যে এইখানটাতে আমার নর্মাল কোনটা ছিল, যেখানে এখানে যদি আমরা নর্মালের কথা বলি, তাহলে নর্মাল কোনটা ছিল না, এইখানে দেখো এই অংশটা ছিল আমার নর্মাল, ঠিক আছে, এটা হচ্ছে আমার এখানে নর্মাল, ঠিক আছে। আর এখানে নর্মাল কোনটা ছিল না, মোটামুটি এরকম একটা জায়গায় নর্মালটা ছিল। তাহলে অ্যাঙ্গেলগুলো যদি খেয়াল করো কি দেখতে পাবে না, অ্যাঙ্গেলগুলো খেয়াল করলে দেখতে পাবে যে এখানে যে অ্যাঙ্গেলটা ছিল, ঠিক আছে, এখানে এখানে যে অ্যাঙ্গেলটা ছিল, এখানে অ্যাঙ্গেলটা কি হয়েছে, ছোট হয়ে গেছে, ঠিক আছে। তার মানে কথার অর্থ হচ্ছে যে এর যে মিউ যে স্ল্যাবটা দেওয়া আছে, সেই মিউ স্ল্যাবের মানটা এই মিডিয়াম যেটা রয়েছে, এটা যদি আমি মিউ মিডিয়াম মনে করি, ঠিক আছে, তার চাইতে এখানে কি হচ্ছে, বেশি হচ্ছে। তার মানে মিউ স্ল্যাবটা এক্ষেত্রে যেটা আমি পাচ্ছি সেটা হচ্ছে মিউ স্ল্যাবের মানটা কি হচ্ছে না, গ্রেটার দেন হচ্ছে মিউ মিডিয়াম হয়ে যাচ্ছে, ঠিক আছে। যার জন্য সরণটা কোন দিকে ঘটছে, সরণটা মানে এই মিডিয়ামের মানে স্ল্যাবের দিকে ঘটছে, ঠিক আছে। তার মানে তখন হচ্ছে ডিসপ্লেসমেন্টটা কোন দিকে ঘটছে না, হচ্ছে অ্যালং অ্যালং দ্য মিডিয়াম, অ্যালং দ্য মিডিয়ামের দিকে, অ্যালং দ্য মিডিয়াম নয়, অ্যালং দ্য হচ্ছে স্ল্যাবের দিকে ঘটছে, ঠিক আছে, অ্যালং দ্য স্ল্যাবের দিকে কিন্তু সরণটা ঘটছে। এবারে যদি এরকম কোনো কেস পাও, ধরো মনে করো যে আরেকটা কেস হতে পারে কি, যে মিউ স্ল্যাবের মানটা দেখা গেল লেস দেন কি হয়ে গেল, মিউ মিডিয়াম হয়ে গেল, সেক্ষেত্রে কিন্তু যে ডিসপ্লেসমেন্টটা ঘটবে, সেই ডিসপ্লেসমেন্টটা কোন দিকে ঘটবে না, ডিসপ্লেসমেন্টটা কোন দিকে ঘটবে না, হচ্ছে মানে স্ল্যাব থেকে হচ্ছে কী হবে, দূরের দিকে ঘটবে, ঠিক আছে। তাহলে ডিসপ্লেসমেন্ট
along the opposite direction from the slab, ঠিক আছে, স্ল্যাব থেকে দূরের দিকে সরে যাবে তখন বস্তুটা, ঠিক আছে। নেক্সট দেখো এই ফর্মুলাগুলো অতটা কাজে লাগে না, তবু বলে দিলাম। নেক্সট দেখো যেটা বলছে আমাদের, যেটা আছে সেটা হচ্ছে ল্যাটারাল শিফট বাই আ গ্লাস স্ল্যাব, ঠিক আছে। দেখো ওপরে আমার একটা মিডিয়াম রয়েছে, সিমিলার মিডিয়াম আমার হচ্ছে নিচেও কিন্তু রয়েছে, ঠিক আছে। মাঝখানে একটা গ্লাস স্ল্যাব ঢোকানো হয়েছে, যার বেত্রা কত বলে দেওয়া হয়েছে, টি বলে দেওয়া হয়েছে। তার মানে দেখো এই যে আপতিত রশ্মিটা পড়ছে আর এখানে একদম যে ফাইনাল রশ্মিটা বেরোচ্ছে সেটা তো পরস্পর সমান্তরাল হবে, কিন্তু সমান্তরাল হলেও ওটা দেখবে পাশাপাশি সরে যাবে। কারণ দেখো এখান থেকে যে এই যে একটা আই অ্যাঙ্গেলে পড়েছে, পড়ার পরে এখানে কি হয়েছে, অ্যাঙ্গেলটা ছোট হয়ে গেছে যেহেতু এটা ঘন মাধ্যম। সিমিলারলি এখানে এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটা আর অ্যাঙ্গেলে পড়েছে, এটা আবার আই অ্যাঙ্গেলে বেরিয়ে গেছে। যার ফলে আমাদের চোখ যখন এখানে থাকবে, আমাদের চোখ এখান পর্যন্ত সোজা দেখছে, তারপরে আর বাঁকা পথ অতিক্রম মানে অনুকরণ করতে পারবে না। যার ফলে আমাদের চোখ কিন্তু ওটাকে সোজা দেখবে, যার ফলে মনে হবে যে রশ্মিটা মানে অ্যাকচুয়ালি ছিল এখানটায়, সরে এসেছে এখানটাতে। এই যে সরণটা ঘটছে পাশাপাশি, এটাকেই বলা হচ্ছে ল্যাটেরাল শিফট বা হচ্ছে পার্শ্ব সরণ। এই পার্শ্ব সরণের মানটা কত হবে আমায় কিন্তু বের করতে হবে, ঠিক আছে। চলো দেখো পার্শ্ব সরণের মান যদি আমরা বের করতে চাই, কিভাবে বের করতে পারবো, ঠিক আছে। দেখো আমাদের স্ল্যাবের যে ডিস্টেন্সটা বলে দেওয়া হয়েছে, মানে বেদটা বলে দেওয়া হয়েছে, সেটা কিন্তু টি আমাকে বলে দিয়েছে, ঠিক আছে। এবারে দেখো এখানে বেশ কিছু বেশ সমকোণী ত্রিভুজ কিন্তু তৈরি হবে, ঠিক আছে। সেই সমকোণী ত্রিভুজটাকে কাজে লাগিয়ে আমাকে ল্যাটারাল শিফটটা কি করতে হবে, বের করতে কিন্তু হবে ল্যাটারাল শিফট, ঠিক আছে। দেখো ল্যাটারাল শিফট মানে আমাকে ওই ডি এর ভ্যালুটা এখানে কিন্তু জানতে চাইছে, ঠিক আছে। কি বলছি বোঝা যাচ্ছে, ডি এর ভ্যালুটা আমাকে জানতে চাইছে। তো দেখো ডি এর ভ্যালুটা কি করে বের করব, প্রথম কথা ডি এর ভ্যালু যদি বের করতে চাই তাহলে আমায় কি কোন ভ্যালুটা বের করতে হবে না, বিসির ভ্যালু বের করলেই কিন্তু ডি এর ভ্যালুটা বেরিয়ে যাবে। এবারে দেখো এই অ্যাঙ্গেলটা যদি গোটাটা আমি টানি তাহলে গোটাটা কত হবে আই, তার মানে এই অ্যাঙ্গেলটা কত হয়ে যাবে, দেখো আই মাইনাস আর লেখা আছে, ঠিক আছে। আর এটা কত ডিগ্রি বলেছে, 90 ডিগ্রি বলেছে, মানে এটা তো লম্ব আছে, মানে 90 ডিগ্রি তো হবেই, ঠিক আছে। তার মানে দেখো আমাকে বিসির ভ্যালুটা বের করতে হবে। তাহলে বিসির ভ্যালু বের করতে গেলে হয় আমাকে এই এসির ডিস্টেন্সটা বের করতে হবে, না হলে হচ্ছে এ বির ডিস্টেন্সটা কিন্তু আমাকে জানতে হবে, তাহলে কিন্তু আমরা বের করতে পারবো। দেখো এ বির ডিস্টেন্স কিভাবে জানবো না, আমরা ওই এডিটাকে কাজে লাগাবো, অর্থাৎ যেটা হচ্ছে আমার স্ল্যাবের হচ্ছে বেদ কিন্তু দেওয়া আছে, সেটাকে আমরা এখানে কাজে লাগাতে পারি, ঠিক আছে। দেখো কিভাবে কাজে লাগাবো, প্রথম কথা দেখো যদি আমরা এখানে এই যদি আমরা এডিটা বের করতে চাই, ঠিক আছে, এডিটা বের করতে চাইছি, তাহলে যে একটা ত্রিভুজ তৈরি হয়েছে, দেখো কোন ত্রিভুজ বলি না, ত্রিভুজ তোমার হচ্ছে ত্রিভুজ এ ডি বি এ বা এ বি ডি সমকোণী ত্রিভুজ। দেখো এই যে সমকোণী ত্রিভুজটা তৈরি হয়েছে, এর ক্ষেত্রে আমি যদি এখানে মনে করো যে কস থিটা লিখছি, ঠিক আছে, তাহলে কস কোনটা লিখবো, আর লিখবো। কস আর সমান আমরা কি জানি, ভূমি বাই অতিভুজ হয়, ভূমি কোনটা এডি আর অতিভুজ কোনটা এবি হবে। তার মানে এডি বাই কত হয়ে যাবে না হচ্ছে এ বি হয়ে যাবে। তাহলে এখান থেকে দেখো এবি সমান কত পাবো না, এবি সমান পাবো তোমার হচ্ছে এ ডি ডিভাইডেড বাই হচ্ছে কস আর, ঠিক আছে। এবার এডি যতটা পিএস ততটা, আর পিএস এর ভ্যালু তো টি, তার মানে টি বাই কত পেয়ে যাব না হচ্ছে কস আর পেয়ে গেলাম, ঠিক আছে। টি বাই কত পেয়ে গেলাম, কস আর পেয়ে গেলাম, ঠিক আছে। তার মানে দেখো এডির ভ্যালুটা আমি এখান থেকে এবির ভ্যালুটা আমি বের করে নিলাম, ঠিক আছে। এবার এবির ভ্যালু যদি বের করে নিই তাহলে এই ত্রিভুজটা এবার ধরবো, কোন ত্রিভুজটা না, ত্রিভুজ হচ্ছে এ বি সি, এই যে এ বি সি সমকোণী ত্রিভুজ, এই কোনটা সমকোণ। এবার আমার দরকার কোনটা, বিসি। তাহলে দেখো বিসি যদি বের করতে চাই, আমি জানি কোনটা না, এটা জানি। তাহলে দেখো আমি ভূমি জানি আর কি জানি, অতিভুজ জানি, তার মানে সেই কসই ধরবো। তাহলে কস কত হবে, এক্ষেত্রে আই মাইনাস আর হবে। তাহলে কস কস আই মাইনাস আর, ঠিক আছে, কস আই মাইনাস হচ্ছে আর, ঠিক আছে। কস আই মাইনাস আর যদি ধরি, ঠিক আছে, না কস ধরা যাবে না এটা, আচ্ছা কস ধরা যাবে না, এটা সাইন ধরতে হবে, ঠিক আছে। কস ধরা যাবে না, এটাকে সাইন ধরতে হবে। কেন তোমাদেরকে বলি, কস এটাকে ধরা যাবে না, ঠিক আছে। কস ধরা যাবে না কেন না, দেখো যদি খেয়াল করো তোমাকে এখানে কি বলা হচ্ছে না, আমাকে বিসিটা এই ভ্যালুটা বের করতে হবে। এটা তো আমার এই কোণটাকে ধরবো, তার মানে এটা হয়ে যাবে লম্ব, আর এটা হয়ে যাবে কি, এটা হয়ে যাবে কিন্তু সরি, এটা হয়ে যাবে ভূমি, আর বিসিটা কিন্তু লম্ব হয়ে যাবে। ওদিক থেকে যদি দেখো ছবিটা বুঝতে পারবে, এটা আমার তোমার হচ্ছে ভূমি হবে, এটা লম্ব হবে। তাহলে লম্ব বের করবো মানে আমি এখানে কি ধরবো, আমি এখানে ধরবো সাইন, ঠিক আছে। তাহলে সাইন
I মাইনাস আর ইজিক্যাল টু, তাহলে লম্ব কোনটা, লম্ব হচ্ছে বিসি, তাহলে বিসি ডিভাইডেড বাই অতিভুজ কোনটা না হচ্ছে এবি, তাহলে বিসি ডিভাইডেড বাই কত হবে, এবি হবে। ঠিক আছে, এখান থেকে দেখো বিসি সমান কত পাবো না, বিসি সমান পাবো দেখো যে কণাকণি গুণ হয়ে যাবে। ঠিক আছে, বিসি সমান কি হবে, কণাকণি গুণ হয়ে যাবে। ঠিক আছে, কারণ সাইন আই বাই আর সমান আই মাইনাস আর সমান কত পেয়েছি না, বিসি বাই হচ্ছে এবি পেয়েছি। ঠিক আছে, তাহলে বিসি সমান কত হবে, এবি ইন্টু কত হবে না হচ্ছে সাইন আই মাইনাস আর, সাইন আই মাইনাস হচ্ছে আর। এবার দেখো এবির ভ্যালুটা এখান থেকে পেয়েছিলাম টি বাই কস আর পেয়েছিলাম, বসিয়ে দেবো। তার মানে টি ইন্টু কত আসবে, সাইন আই মাইনাস আর ডিভাইডেড বাই কত চলে আসবে, কস আর কিন্তু চলে এলো। দেখো এখান থেকে তুমি ল্যাটারাল শিফটটা পেতে পারো। ঠিক আছে, এখান থেকে তার এটা একটা ফর্মুলা হতে পারে ল্যাটারাল শিফটে। ঠিক আছে, তাহলে এই একটা ল্যাটারাল শিফট পেয়ে গেলে, ঠিক আছে, এটাকে অন্যরকমভাবেও প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, সেটা কিভাবে বের করানো হয় সেটা বের করতে পারো, বেশি ক্যালকুলেশন করে বের করতে হয় সেটা বলেও দেওয়া যেতে পারে, বা এমনি তুমি মনেও রাখতে পারো ল্যাটারাল শিফটের যে ফর্মুলাটা আছে, সেই ল্যাটারাল শিফটের ফর্মুলাটা কী হয় আমি বলে দিচ্ছি। তাহলে এটা একটা হচ্ছে ফর্মুলা চলে গেল। আর একটা ফর্মুলা যেটা ল্যাটারাল শিফটের হয়, ঠিক আছে, তাহলে ল্যাটারাল শিফটে ডি ধরেছিলাম, তার মানে এটাকে তুমি এটা ইজিক্যাল টু ডিও লিখতে পারো। ঠিক আছে, ল্যাটারাল শিফটের আরেকটা যেটা ফর্মুলা হয় সেটা বলে দিই, সেটা হচ্ছে ডি ইজিক্যাল টু বা ল্যাটারাল শিফট ইজিক্যাল টু কত হবে না, টি ইন্টু সাইন কত হবে না, টি ইন্টু সাইন হচ্ছে তোমার হচ্ছে ওই আই হয়ে যাবে। ঠিক আছে, টি সাইন আই ব্র্যাকেটের মধ্যে 1 মাইনাস কত হবে না, কস আই। ঠিক আছে, ডিভাইডেড বাই রুট ওভার মিউ স্কোয়ার মাইনাস সাইন স্কোয়ার আই। ঠিক আছে, এটা হচ্ছে আরেকটা ফর্মুলা হতে পারে, যেখানে মিউটা হচ্ছে এই যে স্ল্যাবটা রয়েছে এর হচ্ছে প্রতিসরাঙ্ক, মিউটা হচ্ছে এর প্রতিসরাঙ্ক। ঠিক আছে, তাহলে দুটো ফর্মুলা গেল। এটা কিভাবে এলো বুঝতে পারলে, এখান থেকে ভেঙে এটা এসছে, এটা জানার দরকার নেই, ফর্মুলাটা মনে থাকলেই হবে। ঠিক আছে, চলে আসবো দেখো নেক্সট পেজে। নেক্সট পেজে এটা বলছে যে ক্রিটিক্যাল অ্যাঙ্গেল কাকে বলে। ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে বাংলায় বলা হয় সংকট কোণ। ঠিক আছে, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে বাংলায় আমরা কি বলছি, বাংলায় আমরা বলছি সংকট কোণ। ঠিক আছে, সংকট কোণ। দেখো সংকট কোণ কাকে বলে, দেখো সংজ্ঞা এখানে লেখা আছে, সংজ্ঞা আমরা পরে পড়বো। দেখো যদি ধরো এই যে মনে করে যেখানে ছবিটা যদি দেখতে পাও, দেখো এটা ওয়াটার বলছে, তার মানে এটা কি মাধ্যম না ঘন মাধ্যম, ওপরে কি মাধ্যম না হচ্ছে ওপরে হচ্ছে লঘু মাধ্যম। এবার আমরা জানি ঘন মাধ্যম থেকে যদি আলো লঘু মাধ্যমে যায় অ্যাঙ্গেলটা কি হয়, বেড়ে যায়, তার মানে এখানে যে আপাতন কোণটা হবে এখানে প্রতিসরণ কোণটা বাড়বে। তাহলে এইভাবে যদি আমরা প্রতি ক্ষেত্রে আপাতন কোণটা বাড়াতে আরম্ভ করি তাহলে কি হবে, প্রতিসরণ কোণটাও বাড়বে। বাড়তে বাড়তে এমন একটা অ্যাঙ্গেলে আমরা পৌঁছে যাব, মানে এমন একটা আপাতন কোণে ফেললে রশ্মিটা বিভেদ তল বরাবর বেরিয়ে যাবে। ওই যে অ্যাঙ্গেলটা পেলে আপাতন কোণটা, ওটাকেই আমরা বলছি ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা হচ্ছে সংকট কোণ। ঠিক আছে, তার মানে সংকট কোণ কাকে বলছি, দেখো সংজ্ঞাটা এখানে বলে দেওয়া আছে। দ্য ক্রিটিক্যাল অ্যাঙ্গেল ফর এ পেয়ার অফ মিডিয়া মে বি ডিফাইন্ড অ্যাজ দ্য অ্যাঙ্গেল অফ ইনসিডেন্স ইন দ্য ডেন্সার মিডিয়াম ফর হুইচ দ্য অ্যাঙ্গেল অফ রিফ্র্যাকশন ইন দ্য রেয়ারের মিডিয়াম ইজ 90 ডিগ্রি। তার মানে কি বলতে চাইছে, বলতে চাইছে আমাকে যে যদি এরকম ঘটনা হয় যে, আমি বাংলায় লিখে দিচ্ছি, যে যে নির্দিষ্ট আপাতন কোণে বা আপতন কোণে আলোক রশ্মি পড়লে তা দুই মাধ্যমের বিভেদ তল দিয়ে নির্গত হয় তাকে সংকট কোণ বলে। তবে এক্ষেত্রে মনে রাখতে হবে যে সংকট কোণ কখন কাজ করে, সর্বদা হচ্ছে যখন ঘন মাধ্যম থেকে বস্তুটা লঘু মাধ্যমে যাবে, সেক্ষেত্রেই কাজ করবে। কেন বলতো না, ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যদি যায় তবেই অ্যাঙ্গেলটা বড় হবে, লঘু মাধ্যম থেকে ঘন মাধ্যমে গেলে অ্যাঙ্গেল তো ছোট হবে, কখনোই বিভেদ তল দিয়ে বেরোবে না। আচ্ছা, সংকট কোণকে দুটো চিহ্ন দিয়ে প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, এই যে আমরা ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বলছি, ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা হচ্ছে সংকট কোণ, ক্রিটিক্যাল অ্যাঙ্গেলকে থিটা সি দিয়েও প্রকাশ করা হয় বা শুধুমাত্র সি দিয়েও প্রকাশ করা যেতে পারে। ঠিক আছে, এটাই গেল ক্রিটিক্যাল অ্যাঙ্গেল বা সংকট কোণ, আশা করি বুঝতে পেরেছো। নেক্সট যেটা বলছে দেখো টোটাল ইন্টারনাল রিফ্লেকশন। ঠিক আছে, যাকে বাংলায় বলা হয় অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ঠিক আছে, বাংলায় কি বলা হয়, অভ্যন্তরীণ পূর্ণ
প্রতিফলন, ঠিক আছে। আচ্ছা, অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাকে বলে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন না, দেখো যদি আলোক রশ্মি ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যায়, দেখতে পাচ্ছ এটা কি মিডিয়াম? ডেন্সার মিডিয়াম, মানে ঘন মাধ্যম, আর এটা হচ্ছে লঘু মাধ্যম, ঠিক আছে। ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে। এবার এমন একটা কোণে রশ্মিটা আপতিত হয়েছে যার মানটা সংকট কোণের চাইতে বেশি। বেশি হলে কি হবে? রশ্মিটা তো আর ওদিকে বেরোবে না, যার ফলে ফিরে আবার কি করবে? একই মাধ্যমে চলে আসবে। সেটাকেই আমরা বলছি পূর্ণ প্রতিফলন। তাহলে পূর্ণ প্রতিফলন কাকে বলে? না, আলোক রশ্মি দেখো যখন ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যাচ্ছে, মনে করো এটা হচ্ছে আমার লঘু মাধ্যম আর এটা হচ্ছে ঘন মাধ্যম, এই হচ্ছে আমার কি? এই হচ্ছে আমার হচ্ছে অভিলম্ব, ঠিক আছে। এবারে মনে করো যে আলোক রশ্মিটা কি করছে? আলোক রশ্মিটা যাচ্ছে ঘন ঘন মাধ্যম থেকে এমন একটা অ্যাঙ্গেলে এখানে পড়েছে, পড়ার পরে সেই অ্যাঙ্গেলটার মান কি হয়ে গেছে? বেশি হয়ে গেছে, যার ফলে কি হবে? আবার এখানে রিটার্ন করবে, ঠিক আছে। এবার আলোক রশ্মিটাকে আমরা কি দেখব? আমরা দেখব যে আলোক রশ্মিটা যে সামনের দিকে হচ্ছে একই সরল রেখায় দেখতে পাবো। তার মানে ঘটনাটা কি বলছি শোনো, যে আলোক রশ্মিটা কি হলো, যে আলোক রশ্মিটা মনে করো যে এখান থেকে গিয়ে এখানে পড়েছে আর এখান থেকে ফিরে চলে এসছে। কেন ফিরে এসছে? না, যে অ্যাঙ্গেলটায় ও পড়েছে, অর্থাৎ এই যে অ্যাঙ্গেলটা, এই অ্যাঙ্গেলটার মান কত? না, এই অ্যাঙ্গেলটার মান ধরেছি আমি আই, ঠিক আছে। এই আই এর মানটা কি হয়েছে? থিটাসির চাইতে বড় হয়ে গেছে, সংকট কোণের চাইতে বড় হয়ে গেছে। দেখো সংকট কোণে পড়লে তবে বিভেদ তল দিয়ে বেরোতো, আর সংকট কোণের থেকে কম অ্যাঙ্গেলে পড়লে তবে ওপারে বেরিয়ে যেত। যেহেতু সংকট কোণের থেকে বেশি অ্যাঙ্গেলে পড়েছে, ওটা কি করবে? রিটার্ন করে আবার একই মাধ্যমে চলে আসবে। ওটাকেই আমরা বলছি অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। কি বলা হচ্ছে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন বলা হচ্ছে। দেখো এবার অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ক্ষেত্রে দুটো কন্ডিশন আছে, সেই দুটো কন্ডিশন অবশ্যই মেনে চলতে হবে, নাহলে কিন্তু অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন কাজ করবে না, ঠিক আছে। তাহলে দুটো কন্ডিশন আছে, তাহলে কি কি কন্ডিশনস আছে? কন্ডিশনস দেখো কি কি। নাম্বার 1 যেটা বলছে আর নাম্বার 2 কি বলছে দেখো। নাম্বার 1 যেটা বলছে, আলোক রশ্মিকে অবশ্যই ডেন্সার মিডিয়াম থেকে কি করতে হবে? রেয়ারার মিডিয়ামের দিকে যেতে হবে। তার মানে ঘন মাধ্যম থেকে অবশ্যই কোথায় যেতে হবে? লঘু মাধ্যমে যেতে হবে। আর দ্বিতীয়ত হচ্ছে ইনসিডেন্ট অ্যাঙ্গেলটা, অর্থাৎ আপাতন যে কোণটা হবে তার মানটা থিটাসির চাইতে কি হতে হবে? বড় হতে হবে। অর্থাৎ ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে কি হতে হবে? বড় হতে হবে। অর্থাৎ আই এর যে ভ্যালুটা হবে সেটা থিটাসির চাইতে কি হতে হবে? বড় হতে হবে। এই দুটো জিনিস পরীক্ষায় পড়ে, তার জন্য এটা ইম্পর্টেন্ট, মনে রাখবে, ঠিক আছে। তাহলে কন্ডিশন কি হলো? যে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের যে আলোক রশ্মিকে অবশ্যই ঘন মাধ্যম থেকে লঘু মাধ্যমে যেতে হবে, আর আপতন কোণের মানটা সংকট কোণ বা ক্রিটিক্যাল অ্যাঙ্গেলের চাইতে কি হতে হবে? অবশ্যই বেশি হতে হবে, ঠিক আছে। তারপরে দেখো যেটা বলছে যে অ্যাপ্লিকেশন অফ টোটাল ইন্টারনাল রিফ্লেকশন, তাহলে অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের ব্যবহার কি কি কাজে করা যেতে পারে? দেখো প্রথমে যেটা বলছে টোটাল রিফ্লেক্টিং প্রিজম, ঠিক আছে। দেখো এটা প্রিজম যখন পড়ানো হবে তখন বুঝতে পারবে, তবু একবার বলে দেই। দেখো প্রিজমের এই একটা তল আছে, এখানে দেখো আলোক রশ্মিটা দেখো 90 ডিগ্রি বা হচ্ছে একদম নর্মালি পড়েছে, তারপর ওটা ভেদ করে এখানে চলে যাবে। যখনই এখানে পড়ছে, এখানে অ্যাঙ্গেলটা কত করছে? 45 ডিগ্রি, যার ফলে এর যে সংকট কোণের চাইতে বেশি কোণে পড়ছে, যার ফলে ওটা 45 বাইরে না গিয়ে এভাবে আবার রিটার্ন চলে আসবে। তাহলে এখানে কি হলো? আলোক রশ্মির কি ঘটে গেল? প্রতিফলন ঘটে গেল। আর এইভাবে যদি ফেলো তাহলে কি ঘটবে? যে আলোক রশ্মিটা যেই মাধ্যম দিয়ে গেছে সেই মাধ্যমে আবার ফিরে চলে আসবে। এটা যখন আমরা প্রিজম পড়াবো সেই প্রিজমে এটা আরো ভালোভাবে আলোচনা করব, ঠিক আছে। নেক্সট যেটা আমাদেরকে বলছে দেখো, সেটা হচ্ছে অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তু। আলোকবাহী তন্তু কিছুই নয়, দেখো একটা পাইপ, ঠিক আছে, যার এইখানে হচ্ছে এক ধরনের আস্তরণ দেওয়া থাকে। এই যেগুলো দেখতে পাচ্ছ এগুলো হচ্ছে একটা আস্তরণ দেওয়া আছে চারপাশে, ঠিক আছে। চারপাশে কি করা হয়েছে? এরকমভাবে আস্তরণ দেওয়া হয়েছে। এই আস্তরণটাকে বলা হয় ক্ল্যাডিং বলা হয়, ঠিক আছে। আস্তরণটাকে কি বলা হয়? ক্ল্যাডিং বলা হয়। এই যে আস্তরণটাকে কি বলা হচ্ছে? আস্তরণটাকে বলা হচ্ছে ক্ল্যাডিং, আর ভেতরের যে অংশটা সেটাকে বলা হচ্ছে কোর। এবারে ঘটনা কি হয়, যে এই মাধ্যমটা ঘন মাধ্যম হয় আর বাইরেরটা যেটা যে এই যে ক্ল্যাডিংটা এটা লঘু মাধ্যম হয়। আর যে অ্যাঙ্গেলে আলোটাকে ফেলানো হয় সেটা হচ্ছে সংকট কোণের চাইতে বেশি, যার ফলে এটা ভেদ করে ভেতরে যেতে পারে না, রিফ্লেক্ট করে আবার এখানে চলে আসে। সিমিলারলি ও কখনোই ঢুকতে পারবে না, যার ফলে এদিক থেকে আলোক রশ্মিটা প্রবেশ করে আর ওদিক থেকে কি হয়? বেরিয়ে যায়। এই আলোকবাহী তন্তু কোথায় ব্যবহার করা হয়? আলোকবাহী তন্তু বিভিন্ন যোগাযোগ ব্যবস্থায় ব্যবহার করা হয়। এই যে বর্তমানে দেখতে পাচ্ছ ইন্টারনেট এত ফাস্ট, ঠিক আছে, ইন্টারনেটের কাজে ইন্টারনেটেও এই অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তুই ব্যবহার করা হয়ে থাকে, ঠিক আছে। এই অপটিক্যাল ফাইবারে বিভিন্ন জায়গায় কাজ রয়েছে, যেমন চিকিৎসা শাস্ত্রে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। এন্ডোস্কপি যে হয় সেখানে ব্যবহার করা যেতে পারে, ঠিক আছে। বিভিন্ন জায়গায় এই অপটিক্যাল ফাইবার বা আলোকবাহী তন্তু কাজ করে, এবং সেটা কোন হচ্ছে থিওরির উপরে ভিত্তি করে কাজ করে? সেটা হচ্ছে টোটাল ইন্টারনাল রিফ্লেকশন বা অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলনের উপরে ভিত্তি করে কাজ করে, ঠিক আছে। দেখো চলে আসো নেক্সট পেজে। দেখো আজকের মোটামুটি এই সমতলে আলোর প্রতিসরণটা
এখানে শেষ। এরপরে যেটা আমরা পড়বো সেটা হচ্ছে গোলীয় তলে আলোর প্রতিসরণ। এবার দেখো যে কটা থিওরি আমরা পড়লাম সেখান থেকে বেশ কিছু অঙ্ক আছে, অঙ্কগুলো একটু দেখে নাও। কি বলছে দেখো, ফার্স্ট কোশ্চেন যে এ প্রিন্টেড পেজ ইজ কেপ্ট প্রেসড বাই আ গ্লাস কিউব মিউজিক্যাল টু 1.5, ঠিক আছে। তাহলে একটা প্রিন্টেড পেজের ওপর একটা গ্লাস কিউব রাখা আছে যার প্রতিসরাঙ্ক কত 1.5 অব এজ 9 সেন্টিমিটার, ঠিক আছে। বাই হোয়াট, মানে এটা হচ্ছে তার হচ্ছে বেথটা, বাই হোয়াট অ্যামাউন্ট উইল দ্য প্রিন্টেড লেটার্স অ্যাপিয়ার টু বি শিফট হোয়েন ভিউড ফ্রম দ্য টপ। তার মানে দেখো ঘটনাটা কি ঘটছে, ঘটনাটা যেটা ঘটছে সেটা হচ্ছে নিচে একটা পেজ রয়েছে এবং পেজের ওপরে কি করেছে একটা এরকম দণ্ড রেখে দিয়েছে, স্ল্যাব রেখে দিয়েছে। তার মানে দেখো আমার বস্তুটা কোথায় আছে, বস্তুটার লেখাটা কিন্তু এরকম একটা জায়গায় আছে, ঠিক আছে। লেখাটা যদি এরকম একটা জায়গায় থাকে তাহলে দেখো আমরা দেখছি কোনখান থেকে না, ওপর থেকে। তার মানে আমরা আছি রেয়ার আর মিডিয়াম বা লঘু মাধ্যমে। আর এইটা এই যে স্ল্যাবটা হবে সেটা কি মাধ্যম হবে, ঘন মাধ্যম হবে। এবার যেহেতু আমরা বায়ুতে আছি তাহলে এর ক্ষেত্রে মিউ এর ভ্যালুটা কত হবে 1, আর এর ক্ষেত্রে যে মিউ এর ভ্যালুটা মানে মিউ জি যেটা বলেছে বা স্ল্যাব যেটা বলেছে সেটা 1.5 বলে দিয়েছে, ঠিক আছে। এবারে বলছে যে বস্তুটার সরণ কতটা ঘটবে, ঠিক আছে। যেখানে এর হচ্ছে ডিস্টেন্সটা বলে দিয়েছে কত 9 সেন্টিমিটার। কোন ডিস্টেন্সটা বলেছে একবার বলে দিই, যে এই যে ডিস্টেন্সটা, এই ডিস্টেন্সটা কত বলে দিয়েছে আমাকে 9 সেন্টিমিটার বলে দিয়েছে। তার মানে অ্যাকচুয়াল ডেপথটা কত বস্তুটার 9 সেন্টিমিটার। তার মানে এখানে আমি লিখতে পারি যে অ্যাকচুয়াল ডেপথ অফ দ্য অবজেক্ট, ঠিক আছে, অফ দ্য অবজেক্ট মানে বস্তুর প্রকৃত গভীরতা কত বলেছে 9 সেন্টিমিটার। আমাকে বস্তুর আপাত গভীরতা বের করতে হবে, ঠিক আছে। এবারে মিউ এর ভ্যালু কত দেওয়া আছে 1.5, তাহলে হচ্ছে মিউ জি কত দেওয়া আছে 1.5 দেওয়া আছে। তাহলে আমাদের বলছে যে কতটা শিফট হবে, ঠিক আছে। এই যে বাই হোয়াট অ্যামাউন্ট উইল দ্য প্রিন্টেড লেটার্স অ্যাপিয়ার্স টু বি শিফটেড হোয়েন ভিউড ফ্রম দ্য টপ। কতটা শিফট হবে, দেখো শিফটের লঘু থেকে ঘন মাধ্যমে পড়ছে, আমাদের চোখ কোথায় আছে লঘু মাধ্যমে আছে, ঠিক আছে। তাহলে আমাদের চোখ যদি লঘু মাধ্যমে থাকে, ঠিক আছে, সেক্ষেত্রে আমাদের ফর্মুলা কি ছিল আমি তোমাদেরকে বলি। ফর্মুলা যেটা ছিল শিফটের অর্থাৎ সরণের, সেটা হচ্ছে এক্স সমান ডি ইন্টু 1 - 1/মিউ ছিল, ঠিক আছে। ডি এর ভ্যালু কত না, এটা হচ্ছে 9 সেন্টিমিটার বলেছে, তাহলে 9 ইন্টু 1/1 মাইনাস 1 কত 1 - 1/1.5 হবে। তার মানে দেখো 9, এটা যদি বিয়োগ করি কত আসবে 0.5 কত আসবে 1.5। তার মানে 3-এ চলে যাবে, এটাকে 3 দিয়ে কেটে দাও, 3 3-এ 9, তার মানে অ্যান্সার তোমার কত চলে আসবে 3 সেন্টিমিটার। ওটাই তোমার সঠিক উত্তর হবে। তার মানে 3 সেন্টিমিটার তার কি ঘটবে, উপরের দিকে সরণ ঘটে যাবে, ঠিক আছে। আশা করি বোঝা গেছে। নেক্সট কোশ্চেন দেখো, নেক্সট কোশ্চেন যেটা বলছে যে সরি, কনসিডার দ্য সিচুয়েশন অ্যাজ শোন ইন দ্য ডায়াগ্রাম। ডায়াগ্রামে যে সিচুয়েশনটা দিয়েছে সেটা দেখতে বলেছে। ফাইন্ড দ্য ডিস্টেন্স বিটুইন দ্য স্প্যারো অ্যান্ড ফিশ অ্যাজ সিন বাই দ্য স্প্যারো অ্যান্ড ফিশ। তাহলে একবার বলছে যে এই পাখিটা যখন মাছটাকে দেখবে তখন দূরত্ব কত হবে, আর এ যখন একে দেখবে তখন দূরত্ব কত হবে। এর হাইটটা কত বলে দিয়েছে এইচ বলে দিয়েছে, আর এটা কত বলে দিয়েছে ডি বলে দিয়েছে, ঠিক আছে। এবারে দেখো যখন হচ্ছে এ দেখো নিশ্চয়ই এটা আমার কি মাধ্যম লঘু মাধ্যম, ঠিক আছে। আর এর জন্য মিউর ভ্যালু কত হবে 1 হবে যেহেতু এয়ার মিডিয়াম। আর এটা হচ্ছে আমার কি মাধ্যম হবে ঘন মাধ্যম হবে। এর প্রতিসরাঙ্কটা আমি মিউই মনে করলাম, ঠিক আছে। তাহলে ফার্স্ট দুটো কেস হচ্ছে, ঠিক আছে। ফার্স্ট কেসে যেটা ঘটছে সেটা কি না, কেস নাম্বার 1-এ যেটা ঘটছে সেখানে আমরা কোন মাধ্যম থেকে কোন মানে বস্তুটা অ্যাকচুয়ালি কোন মাধ্যমে আছে ঘন মাধ্যমে, চোখ আছে আমার লঘু মাধ্যমে, ঠিক আছে। তার মানে অবজেক্ট কোথায় আছে, অবজেক্ট হচ্ছে ডেন্সার মিডিয়ামে আছে, ডেন্সার মিডিয়ামে আছে, ঠিক আছে। আর অবজারভার মানে যে দেখছে, ঠিক আছে, অবজারভার কোথায় আছে না, অবজার্ভ হচ্ছে রেয়ার আর মিডিয়ামে রয়েছে, ঠিক আছে। তাহলে বস্তু ঘন মাধ্যমে, চোখ আছে কোথায় লঘু মাধ্যমে। তার মানে কোন ফর্মুলা প্রয়োগ করব আমরা আগে যে ফর্মুলাটা প্রয়োগ করলাম। তাহলে ল্যাটারাল শিফট যে শিফটটা ঘটবে অর্থাৎ সরণটা ঘটবে পার্শ্ব সরণ, ঠিক আছে। আপাত যে সরণটা ঘটে যাবে, সরণের ফর্মুলা কি ডি ইন্টু 1 - 1 কত হয় মিউ হয়, ঠিক আছে। এইটা সরণ ঘটবে। তার মানে সরণ ঘটবে মানে আচ্ছা আপাত গভীরতাটা বের করো না, সরণ এখানে বের করানোর দরকার নেই, আপাত গভীরতাটা বের করে নাও, ঠিক আছে। আপাত গভীরতা বের করে নাও হয়ে যাবে। দেখো আপাত গভীরতা
আপাত গভীরতার ফর্মুলা কী ছিল? না আপাত গভীরতা সমান ছিল ডি বাই হচ্ছে মিউ, ঠিক আছে? একবার দেখিয়ে দিই কোথায় পড়েছিলাম, একদম হচ্ছে তোমাদের ফার্স্ট পেজে, ঠিক আছে? অর্থাৎ এই যে দেখো এই যে ডি বাই মিউ ছিল, ঠিক আছে? আর এটা তো সরণটা বুঝতে পারছো, তাহলে একদম ডি বাই মিউ, ঠিক আছে? তাহলে এখানে যদি আমি লিখে ফেলি কত আসবে আমার, না ডি বাই হচ্ছে কত চলে আসবে, মিউ চলে আসবে, ঠিক আছে? তার মানে যে ডিস্টেন্সটা এখন সে দেখবে, দূরত্বটা, সেই ডিস্টেন্সটা কত হবে? না দেখো এর দূরত্ব কত, এইচ তো আছে, এটা তো দেখবে, প্লাস এর যে দূরত্বটা ডিতে না দেখে ডি বাই মিউতে দেখবে। তার মানে অ্যান্সার কত হবে, এইচ প্লাস ডি বাই হচ্ছে মিউ, ঠিক আছে? এটা তোমার প্রথম ক্ষেত্রে উত্তর হয়ে যাবে। সেকেন্ড কেসে যেটা বসবে, সেকেন্ড কেসে দেখো যে মাসটা ওকে দেখছে, মাস দেখছে মানে অবজেক্ট কোথায় আছে, রেয়ার আর মিডিয়াম বা লঘু মাধ্যমে আছে। তার মানে এক্ষেত্রে আমার অবজেক্ট কোনটায় আছে, না রেয়ার আর মিডিয়ামে রয়েছে, ঠিক আছে? আর যে অবজারভার অর্থাৎ যে দর্শক, অবজারভার সে কোথায় আছে, সে হচ্ছে ডেন্সার মিডিয়ামে আছে, ঠিক আছে? মানে কোন কেসটা, সেকেন্ড কেসটা, ঠিক আছে? সেকেন্ড কেস কোনটা, মানে আমি একবার মনে করি সেকেন্ড কেস বলতে এই অংশটার কথা বলা আছে, এই যে, ঠিক আছে? এখানে স্মরণ করতো মিউ ইন্টু এইচ, মানে ওই যে হাইটটা, ঠিক আছে? তাহলে ওখানে আমরা ওই ফর্মুলাটাই প্রয়োগ করবো, মিউ ইন্টু এইচ, ঠিক আছে? তাহলে মিউ ইন্টু এইচ যদি প্রয়োগ করি, তার মানে আমি কি পাবো, যে আপাত আপাত উচ্চতা বা আপাত গভীরতা যেটা খুশি লিখতে পারো, আপাত উচ্চতা মনে করলাম, কত হবে, মিউ ইন্টু কত হয়ে যাবে, এইচ হয়ে যাবে। তার মানে কত হচ্ছে, এর হাইট এইচই দেওয়া আছে, তার মানে মিউ এইচ হয়ে গেল। তাহলে ডিস্টেন্স যেটা আসবে, সেই ডিস্টেন্সটা কত আসবে, না ডিস্টেন্স ইজিক্যাল টু, দেখো ওর অ্যাকচুয়াল ছিল কত, না হচ্ছে এইচ, কিন্তু ও দেখবে কত, না মিউ এইচে দেখবে, আর এর তো নর্মাল ডিস্টেন্স ডি আছে, তার মানে অ্যান্সার কত হয়ে যাবে, ডি প্লাস মিউ এইচ। তাহলে দুটো আমার এক্ষেত্রে প্রমাণ হয়ে গেল, ঠিক আছে? দেখো চলে আসছি নেক্সট স্লাইডে। দেখো নেক্সট স্লাইডে যেটা বলছে যে এ ফিশ ইজ ইন অ্যাকোয়ারিয়াম অ্যাপ্রোচেস দ্য লেফট ওয়াল অ্যাট আ রেট অফ 3 মিটার পার সেকেন্ড and observer observes a fly approaching it at 8 meter per second. If the refractive index of water is 4/3, then find the actual velocity of the fly. কি জিজ্ঞেস করছে, বলছে এখানে যে মাছটা এই বাম দিকে দেওয়ালের দিকে আসছে 3 মিটার পার সেকেন্ড গতিবেগে, এবং মাছটা দেখছে যে একটা মাছি বাইরে থেকে সামনের দিকে উড়ে আসছে 8 মিটার পার সেকেন্ড গতিবেগে। জলের প্রতিসরাঙ্ক দিয়ে দিয়েছে 4/3, তাহলে মাছটার প্রকৃত বেগ কত জিজ্ঞেস করছে, ঠিক আছে? তাহলে দেখো এটা কীভাবে করা যেতে পারে। প্রথম কথা দেখো, যদি আমি বলি যে এই ডিস্টেন্সটা আমার কত বলেছে, এক্স বলে দেওয়া আছে, ঠিক আছে? এটা এক্স বলে দেওয়া আছে, আর এটা তো আমার ওয়াই বলে দেওয়া আছে। তার মানে এখানে আমি কি লিখতে পারি, লিখতে পারবো যে ফর ফিশ, ঠিক আছে? ফর ফিশ দ্য অ্যাপারেন্ট ডিস্টেন্স, ঠিক আছে? মানে আপাত দূরত্ব, অ্যাপারেন্ট ডিস্টেন্স অফ দ্য ফ্লাই ইজিক্যাল টু কত হবে, মিউ ইন্টু এক্স হবে। কারণ দেখো আমার অবজারভার কোথায় আছে, ডেন্সার মিডিয়াম বা ঘন মাধ্যমে, আর এই আছে লঘু মাধ্যমে। সেই মিউ ইন্টু এইচ হতো, এখানে মিউ ইন্টু এক্স সেকেন্ডটাতে করেছিলাম, সেকেন্ড স্লাইডে, ঠিক আছে? তাহলে মিউ এক্স, তার মানে ওর যে অ্যাপারেন্ট ভেলোসিটিটা আসবে সেটা কত আসবে, না অ্যাপারেন্ট ভেলোসিটিটা কত আসবে, না এই মিউ এক্সটাকে কি করতে হবে, টি এর সাপেক্ষে কি করতে হবে, ডেরিভেটিভ করতে হবে, তাহলে ডি মিউ এক্স ডিটি, ঠিক আছে? তার মানে এখানে দেখো ভি অ্যাপারেন্ট অফ ফ্লাই ইজিক্যাল টু কত হবে, না মিউ ইন্টু ভি ফ্লাই হবে। তার মানে তোমার হচ্ছে মাছিটার যে অ্যাপারেন্ট বা আপাত যে গতিবেগটা হবে সেটা মিউ গুণিতক মাছির প্রকৃত বেগের সঙ্গে সমান হবে। এবারে যেহেতু এদিকে আসছে, মাছিটাও একই দিকে যাচ্ছে, সেক্ষেত্রে এদের দুজনের যে বেগটা হয়ে যাবে সেটা কি হবে, যোগ হবে, কারণ দুজন একই দিকে যাচ্ছে। তার মানে এখানে আমি কি লিখতে পারি, এখানে লিখতে পারবো ভি অফ ফিশ, ঠিক আছে? ভি অফ ফিশ প্লাস ভি অ্যাপারেন্ট অফ ফ্লাই ইজিক্যাল টু কত দেওয়া আছে, দেখো 8 মিটার পার সেকেন্ড, তার মানে এটা কত হয়ে যাবে, 8 হয়ে যাবে। আর ভি অফ ফিশ কত দেওয়া আছে, 3 মিটার পার সেকেন্ড, তাহলে 3 প্লাস ভি, মানে মাছির হচ্ছে আপাত বেগ কত বেরিয়েছে, মিউ ইন্টু ভি ফ্লাই, তাহলে মিউ ইন্টু ভি ফ্লাই লিখে ফেললাম, ইজিক্যাল টু কত হবে 8। তার মানে দেখো এখান থেকে মিউ ইন্টু ভি ফ্লাই ইজিক্যাল টু কত পাবে, 8 প্লাস 3টা উপরে গেলে -3 হবে। তাহলে ভি অফ ফ্লাই ইজিক্যাল টু কত হবে, দেখো 8 থেকে 3 গেলে 5, মিউর মান কত দেওয়া আছে 4/3, এদের এসে উল্টে যাবে, মানে কত হবে 3/4 চলে আসবে। তার মানে 5 3 15 বাই কত আসবে 4, তার মানে ভাগ করলে 4 3 12 দশমিক 30 আসবে, 4 7 28 20, 4 5 20, তাহলে 3.75 মিটার পার সেকেন্ড, ঠিক আছে? দেখো ওটাই উত্তর তোমার দেওয়া আছে। চলে আসবো দেখো
লাস্ট কোশ্চেনে, এটাই আমাদের শেষ কোশ্চেন। দেখো কি বলছে যে কনসিডার দ্য সিচুয়েশন শোন ইন ফিগার, ফাইন্ড দ্য ডিস্টেন্স ইমেজ ও ফ্রম আইই। তার মানে চোখ থেকে অবজেক্টটার ডিস্টেন্স বের করতে হবে। দেখো এই যে 6 সেন্টিমিটার আছে, একে নিয়ে কোনো অসুবিধা নেই, কারণ এখানে কোনো কোনো স্ল্যাব ট্ল্যাব কিছু নেই। এই 6 সেন্টিমিটারকে নিয়েও কোনো অসুবিধা নেই, কিন্তু 3টে স্ল্যাব পরপর আমাকে দিয়েছে, ঠিক আছে। যেখানে তাহলে যেটা এখানে স্ল্যাব আছে মানে এখানে আপাত সরণ ঘটবে, ঠিক আছে, মানে আপাত হচ্ছে দূরত্ব তৈরি হবে। তাহলে প্রথমটার জন্য আমি সেটাকে মনে করছি যে মনে করো ধরো সেটা x1, x1 সমান, দেখো x1 ফর্মুলাটা কি হয় স্ল্যাবের ক্ষেত্রে যে সরণটা ঘটে সেটা হচ্ছে t ইন্টু 1 মাইনাস 1/μ, ঠিক আছে। তাহলে প্রথমটার জন্য x1 সমান, দেখো স্ল্যাবে টি এর মান কত দেওয়া আছে, দেখো যে এই যে 6 সেন্টিমিটার দেওয়া আছে, তাহলে 6 ইন্টু 1 মাইনাস 1/μ এর ভ্যালু 3 দেওয়া আছে, তাহলে 3 বসে যাবে। তার মানে 6 ইন্টু কত হবে 2/3, কাটাকাটি করলে দেখো 3 2 6, 2 দুগুণে কত বেরোবে 4 সেন্টিমিটার, এটা একটা বেরিয়ে গেল। আচ্ছা x2 সমান কত বেরোবে, আচ্ছা এটা হচ্ছে x3 বেরোলাম, ঠিক আছে, এটা x3, ঠিক আছে। x2 কত বেরোবে, না দেখো x2 জন্য কত আছে 4 আছে, দূরত্বটা এই যে 4 সেন্টিমিটার, ঠিক আছে। তাহলে 4 ইন্টু 1 মাইনাস 1/μ এর ভ্যালু কত দেওয়া আছে 4 দেওয়া আছে, তার মানে 4 ইন্টু কত হবে 3/4, 4 4 ক্যান্সেল আউট হলে কত থাকবে 3 সেন্টিমিটার থাকবে, তাহলে এটাও বেরিয়ে গেল। আর x1 এর কথা যদি বলি, টি এর ভ্যালু কত দেওয়া আছে 3 সেন্টিমিটার, তাহলে 3 ইন্টু 1 মাইনাস 1/μ মান কত 1.5, তার মানে কত বেরোচ্ছে 3 ইন্টু কত বেরোবে না হচ্ছে উপরে থাকবে হচ্ছে 1.5 থেকে 1 গেলে 0.5 বাই কত 1.5, তার মানে এটা কেটে দাও 3 চলে আসবে, আর এটা কেটে গেলে কত আসবে না হচ্ছে 1 সেন্টিমিটার চলে এলো, তাহলে ডিস্টেন্স বেরিয়ে গেল। তাহলে x1 x2 আর x3 এর মান বেরিয়ে গেল। দেখো এগুলো কি, এগুলো তো হচ্ছে কতটা হচ্ছে সরবে, ঠিক আছে, মানে আপাত সরণটা, ঠিক আছে। তাহলে টোটাল যে সরণটা ঘটবে x সমান কত বেরোবে না 4 প্লাস 3 প্লাস 1, তার মানে 4 3 7 একে 8 সেন্টিমিটার, মানে টোটাল যে ডিস্টেন্সটা ছিল তার মধ্যে 8 সেন্টিমিটার কী হবে উপরের দিকে উঠে যাবে। তার মানে দেখো যে ডিস্টেন্সটা আমি পাবো সেই ডিস্টেন্সটা কত হবে না, দেখো আগে কত ছিল, দেখো 6, এখানে 6, সবগুলোকে যোগ করতে হবে, তাহলে 6 প্লাস 6 প্লাস তারপরে দেখো 1 4 1, তাহলে 1 প্লাস 4 প্লাস 1 প্লাস 3 প্লাস কত ছিল 6, এখান থেকে এই 8 সেন্টিমিটারটা কি যাবে বাদ যাবে, ঠিক আছে। তার মানে দেখো 6 6 12, একে 13, 4 17, 17 একে 18, 18 3 21, 21 6 কত হবে 27, তাহলে 27 মাইনাস 8, তার মানে কত বেরোবে 19 সেন্টিমিটার। তার মানে ডিস্টেন্সটা এখন কত হয়ে যাবে 19 সেন্টিমিটার। দেখো তোমার উত্তর কত দেওয়া আছে 19 সেন্টিমিটার দেওয়া আছে, ঠিক আছে। তাহলে মোটামুটি আজকের ভিডিওতে এ পর্যন্ত, পরবর্তী ক্লাসে আমরা পরের পার্টটা সম্পর্কে আলোচনা করব। তাহলে দেখা হবে পরের ভিডিওতে, চলো টাটা।